নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। মমতা বন্দ্যোপাধ্যায় সবার পর এবার মতুয়া আবেগের শান্তিতে রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী। আগামী 20 ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভা। সবার জন্য প্রস্তুতি বৈঠক সারল বিজেপি। বঙ্গে শেষ এনুমারেশন ফর্মে কাজ। তথ্য অনুযায়ী রাজ্যে প্রায় 58,08,232 জনের নাম বাদ করতে চলেছে। 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ। মেট্রো জট কাটাতে বৈঠকের দিন বাঁধল হাইকোর্ট। আগামী বুধবার বিকেল 5টায় মেট্রো ভবনে বৈঠক, থাকবেন এজিও। আগামী 19 ডিসেম্বর ফের এই মামলার শুনানি। ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাঘাযতীনের রামগড় বাজার। কমপক্ষে 40টি দোকান ভস্মীভূত। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা। প্রয়াত কংগ্রেসের বর্ষিয়ান নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে শিবরাজ পাটিল ছিলেন দেশের অন্যতম অভিজ্ঞ সাংসদ। রক্ষণাবেক্ষণ সহ একাধিক কাজ চলছে, তাই জনস্বার্থ অক্ষুণ্ণ রেখে মাঝে মধ্যে সপ্তাহান্তে সংস্কার চলছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুর। চলতি সপ্তাহান্তেও রবিবার 8 ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে এই কাজের জন্য। বিজ্ঞপ্তি কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। রক্ষণাবেক্ষণ সহ একাধিক কাজ চলছে, শেষ হওয়া সময় সাপেক্ষ। আর তাই জনস্বার্থ অক্ষুণ্ণ রেখেই মাঝে মধ্যে সংস্কার চলছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুর। মূলত সপ্তাহান্তে সেতু আংশিক বন্ধ রেখেই কাজ চলছে। চলতি সপ্তাহান্তেও রবিবার 8 ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে এই সংস্কারের কাজের জন্য। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, রবিবার অর্থাৎ 14 ডিসেম্বর সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে সংস্কারের জন্য সম্পূর্ণভাবে বন্ধ থাকবে যান চলাচল। বিকল্প কোন পথে গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারবে তাও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। 1992 সালে বিদ্যাসাগর সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হলেও ঝুলন্ত কেবল বিম বদলানো হয়নি। সেতুর সুস্বাস্থ্য বজায় রাখতে এবার সেই কাজ চলছে হুগলি রিভার ব্রিজ কমিশন বা HRBC কর্তৃপক্ষের অধীনে। মোট 152টি কেবলের মধ্যে আপাতত 19টি ঝুলন্ত কেবল পরিবর্তন করা হচ্ছে। সূত্রের খবর, প্রতিটি কেবল বদলের জন্য মাসখানেক সময় লাগবে। আগামী বছর অর্থাৎ 2026 সালের 31শে মের মধ্যে এই কাজ শেষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কলকাতা ও হাওড়া সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু সোম থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহান্তের ব্যস্ততম দিনগুলিতে খুব কম সময়ের মধ্যে এই সেতু দিয়ে দুই শহরের মধ্যে যাতায়াত করতে পারে নিত্যযাত্রীরা। তাই সেতু সংস্কারের জন্য সপ্তাহান্তকে বেছে নেওয়া হয়েছে। শনি ও রবিবার দফায় দফায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ করে কাজ চলে। আগামী রবিবারও 8 ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকবে সেতু। সেই সময় কোন কোন বিকল্প রুটে যান চলাচল করা হবে তা জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। চিংড়িহাটা মেট্রোর জট কাটাতে বৈঠকের দিন বাঁধল হাইকোর্ট। আগামী বুধবার বিকেল 5টায় মেট্রো ভবনে হবে বৈঠক, থাকবেন এজিও। আগামী 19 ডিসেম্বরে ফের এই মামলার শুনানি। চিংড়িহাটা মেট্রো নিয়ে জট যেন কিছুতেই কাটছে না। সমস্যা মেটাতে আরও কঠোর কলকাতা হাইকোর্ট। কেন্দ্র রাজ্য সহ এই মামলায় যুক্ত প্রত্যেক পক্ষকে বৈঠকে যোগ দেওয়ার দিনক্ষণ বেঁধে দিল আদালত। সেই অনুযায়ী আগামী বুধবার বিকেল 5টায় মেট্রো ভবনে হবে বৈঠক। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত উপস্থিত থাকবেন ওই বৈঠকে। আগামী 19 ডিসেম্বর ফের এই মামলা শুনানি। বেশ কয়েক মাস আগে প্রধানমন্ত্রী কলকাতায় এসে 3টি রুটে মেট্রোর উদ্বোধন করেন। মেট্রোপথ সম্প্রসারণের নানা পরিকল্পনাও রয়েছে। বর্তমানে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যায়, তবে বিমানবন্দর পর্যন্ত পরিষেবা নেই। আইনি জটিলতায় আটকে নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোর মাত্র 366 মিটারের কাজ। গত ফেব্রুয়ারি মাস থেকেই কাজ শুরুর কথা ছিল। নভেম্বরের শেষেও শুরু করা যায়নি এই কাজ। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL। সেই অনুযায়ী মেট্রো রাজ্য সহ সব পক্ষকে বৈঠকে বসার কথা বলা হয়। নভেম্বরেই কাজ শুরুর কথা ছিল, তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি রাজ্যের অসহযোগিতায় কাজ শুরু সম্ভব হয়নি। মেট্রোর কাজ শুরুর জন্য তাই গত মাসেই আদালতের হস্তক্ষেপের দাবি জানায় RVNL।
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হয়। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ, সাবওয়ের কাজ না হলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষজন। জট খুলতে রাজ্য সরকারকে আলোচনায় বসার পরামর্শ ডিভিশন বেঞ্চের। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনোদিনই কমবে না। কোনো না কোনো দিন তো কাজ করতেই হবে, সেদিন তো যান নিয়ন্ত্রণ করতেই হবে। বলে রাখা ভালো, বুধবার কেন্দ্র, রাজ্য এবং RVNL আধিকারিকের মধ্যে একটি বৈঠক হয়েছে। আবার বৈঠক হলে নিজের সশরীরে উপস্থিত থাকবেন বলেই জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। সেই অনুযায়ী বৈঠকের দিনক্ষণ বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক। ইন্ডিগো বিভ্রাটের পরে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী ডিজিসিএ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার তাতেই শিলমোহর দিল ডিজিসিএ। ইন্ডিগো বিপর্যয়ে 4 ফ্লাইট অপারেশন ইন্সপেক্টরকে বরখাস্ত করে দিল দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিজিসিএ। ইন্ডিগো বিপর্যয়ের 4 ফ্লাইট ইন্সপেক্টরকে বরখাস্ত করে দিল দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিজিসিএ। বিভিন্ন বিমান সংস্থার যাত্রী পরিষেবার কোনো গাফিলতি রয়েছে কিনা, পরিষেবার দেওয়া সমস্ত রসদ বিমান সংস্থার কাছে রয়েছে কিনা, এইসব বিষয় দেখভাল করার জন্যই ডিজিসিএ ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর নিয়োগ করে থাকে। যে 4 জনকে বরখাস্ত করা হয়েছে তাদের দায়িত্ব ছিল ইন্ডিগোর কাজকর্ম ভালো করে দেখাশোনা করা, যা তারা করতে ব্যর্থ হয়েছেন বলে সূত্রের খবর। ইন্ডিগোর বিভ্রাটের পরেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু ডিজিসিএর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। 4 আধিকারিককে বরখাস্ত করে কি মন্ত্রীর তোলা গাফিলতির অভিযোগেই শিলমোহর দিল ডিজিসিএ? এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। বিমান বিভ্রাটের জেরে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে ভোগান্তির শিকার হয়েছে বহু যাত্রী। এই পরিস্থিতিতে ইন্ডিগোর কাজকর্মে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ। বিমান সংস্থার সদর দপ্তরে ঘাঁটি গেড়েছেন ডিজিসিএর কর্তারা। ওই অফিসাররা ইন্ডিগোর কর্মীদের ডিউটি রোস্টারের পাশাপাশি সংস্থাটি এখনও কত উড়ান বাতিল করেছে, সময় মতো বাকি উড়ান চলছে কিনা, যাত্রীদের টিকিটের ভাড়া ও জমা নেওয়ার মালপত্র ঠিকমতো ফেরত দেওয়া হচ্ছে কিনা সেই সব নজরে রাখবেন। তাদের দৈনিক রিপোর্ট পাঠাতে বলা হয়েছে বলে সূত্রের খবর। ইন্ডিগো বিপর্যয়ের কারণ অনুসন্ধান গড়া ডিজিসিএর 4 সদস্যের প্যানেলের সামনে হাজির দিয়েছেন ইন্ডিগোর সিইও। সাম্প্রতিক অব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ তথ্য সমৃদ্ধি রিপোর্ট চাওয়া হয়েছে তার কাছে। সূত্রের মতে, ঘটনা প্রবাহ যে তাদের ইচ্ছাকৃত ছিল না, কার্যত তারই প্রমাণ দেওয়ার দায় বর্তেছে সিইওর ওপরে। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছি পরের খবরে। আগামী সপ্তাহে ফের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তার গন্তব্য 3 মহাদেশের 3 দেশ, জর্ডন, ইথিওপিয়া এবং ওমান। আগামী 15 থেকে 18 ডিসেম্বর এই দেশগুলিতে ঘুরবেন প্রধানমন্ত্রী। আগামী সপ্তাহে ফের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তার গন্তব্য 3 মহাদেশের 3 দেশ, জর্ডান, ইথিওপিয়া ও ওমান। আগামী 15 থেকে 18 ডিসেম্বর এই দেশগুলিতে ঘুরবেন প্রধানমন্ত্রী। হর্ন অফ আফ্রিকার দেশ ইথিওপিয়ায় এবার প্রথমবার যাচ্ছেন মোদী। তবে প্রথমে তিনি যাচ্ছেন মধ্যপ্রাচ্যের ছবির মতো সুন্দর মরুদেশ জর্ডানে। 2025-এ ভারত জর্ডানের কূটনৈতিক সম্পর্কের 75তম বর্ষ। এমন সময় সে দেশের ভারতের প্রধানমন্ত্রীর সফর নিঃসন্দেহে বাড়তি গুরুত্ব দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। অতীতকালে 2 দেশের পারস্পরিক সহযোগিতার উপর ভিত্তি করে আগামীতে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে জর্ডানের রাজা আবদুল্লাহ 2 বিনা আল হোসেন এর সঙ্গে মোদির একান্ত বৈঠকে বসবেন বলে সূত্রের খবর। উভয়ের মধ্যে শান্তি, নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা সংক্রান্ত আলোচনার সম্ভাবনা রয়েছে। জর্ডান সফর সেরে 16 ডিসেম্বর মোদি পৌঁছাবেন আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বের নানা ইস্যু নিয়ে বৈঠকও হবে। সর্বশেষে 17 ডিসেম্বর আরবের ওমানে যাবেন প্রধানমন্ত্রী। 3 দেশের সফর সেরে 18 তারিখ দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই প্রথম ইথিওপিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। গ্লোবাল সাউথের শরিক হিসেবে 2 দেশের সঙ্গে আগেই পারস্পরিক সহযোগিতার একাধিক প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এবার দ্বিপাক্ষিক বন্ধুত্ব এবং সম্পর্কের আরও বিস্তৃতি লক্ষ্য করে সেখানকার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে জরুরি বৈঠক সারবেন প্রধানমন্ত্রী। 16 এবং 17 তারিখ ইথিওপিয়া থাকবেন তিনি। সেখান থেকে প্রধানমন্ত্রী চলে যাবেন ওমানে। সেখানকার সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে
দ্বিতীয়বার মোদি ওমান সফর। 2025-এ ভারত ওমান সম্পর্কে 70 বছর। দীর্ঘদিন ধরেই দুই দেশের বাণিজ্য সংস্কৃতি সম্পর্কের অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এমনকি দুই দেশের মানুষজনের সম্পর্ক বেশ দৃঢ়। এই পরিস্থিতিতে মোদির ওমান সফর সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদি ও ওমানের সুলতানের মধ্যে শক্তি, কৃষি, প্রতিরক্ষা, প্রযুক্তি সহ একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গোটা বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে মাঝের মধ্যে বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়ে মোদিকে বিরোধীদের কম খোঁচা সহ্য করতে হয়নি। তবে এসব সফর যে আসলে সুসম্পর্ক স্থাপন সেটা প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার বছর শেষেই তাই 3 মহাদেশের 3 দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। পিছিয়ে যাচ্ছে এক দেশ এক ভোট প্রক্রিয়া, বাড়ল সংসদীয় কমিটির মেয়াদ। আগামী বাজেট অধিবেশনের শেষ সপ্তাহে প্রথম দিনে রিপোর্ট পেশ করবে কমিটি। শীতকালীন অধিবেশনে এক দেশে এক ভোটার নিয়ে রিপোর্ট পেশ করতে পারল না যৌথ সংসদীয় কমিটি। ওই কমিটির মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হলো। আগামী বাজেট অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে রিপোর্ট পেশ করবে কমিটি। এক দেশ এক ভোট বিলটি বর্তমানে যৌথ সংসদীয় কমিটিতে। ওই কমিটি দেশের প্রাক্তন নির্বাচন কমিশন, প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিশিষ্টদের মতামত নিচ্ছে। কমিটির মাথায় বিজেপির সাংসদ পিপি চৌধুরী। তিনি আগেই জানিয়েছিলেন 2034 সালের আগে এক দেশ এক ভোট নীতি কার্যকর হওয়া সম্ভব নয়। এবার সেটা হওয়া নিয়ে সংশয় তৈরি হলো। কমিটির রিপোর্ট পেশ হওয়ার কথা ছিল চলতি শীতকালীন অধিবেশনেই, কিন্তু সেটা হচ্ছে না। উল্টে রিপোর্ট পেশের জন্য ফের চেয়ে নেওয়া হলো সময়। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী বৃহস্পতিবার আগামী বাজেট অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে রিপোর্ট পেশ করার অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আর্জি মঞ্জুরও হয়েছে। এই নিয়ে 3 বার কমিটির মেয়াদ বাড়ল। ফলে 2034 সালের ডেডলাইনের আগে এক দেশ এক নির্বাচন কার্যকর করা যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আগামী লোকসভা নির্বাচন হবে 2029 সালে। সংসদের নিম্নকক্ষে নতুন নির্বাচন সরকারের মেয়াদ হবে পরবর্তী 5 বছর, অর্থাৎ 2034 সাল পর্যন্ত। এক দেশ এবং এক ভোট বিলটি পাশ হলেও ততদিন পর্যন্ত আইন কার্যকর হতে পারবে না। 2034 সালের প্রথমার্ধে একসঙ্গে লোকসভা বিধানসভা ভোট হওয়ার কথা। পরবর্তীতে পুরসভা পঞ্চায়েত নির্বাচনকেও একই আওতায় আনা হবে। জানা যাচ্ছে 129তম সংশোধনীর মাধ্যমে একসঙ্গে সমস্ত নির্বাচন করাতে তৎপর কেন্দ্র সরকার। আর এই সংশোধনীতেই আপত্তি বিরোধীদের। তাদের অভিযোগ, এই সংশোধনী যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। যদি 2034 সালে এক দেশ এক ভোট চালু করা যায়, সেক্ষেত্রে 2029 সালের পরবর্তীতে যে কয়েকটি রাজ্য বিধানসভা নির্বাচন হবে তার মেয়াদও কম হওয়ার সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার ভোরবেলায় অন্ধ্রপ্রদেশে ফের মর্মান্তিক বাস দুর্ঘটনা। শুক্রবার সকালে চিন্তোরু ভদ্রাচলম রাস্তায় 35 যাত্রী সহ একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 9 জনের, আহত বহু যাত্রী। শুক্রবার ভোরবেলায় অন্ধ্রপ্রদেশে ফের মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার সকালে চিন্তোরু ভদ্রাচলম রাস্তায় 35 জন যাত্রী সহ একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 9 জনের, আহত বহু যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই। সকলেই চিত্তুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, কুয়াশার কারণে রাস্তার দৃশ্যমানতা কম থাকায় সম্ভবত এই ঘটনাটি ঘটেছে। ভোর 4টে বা 5টা নাগাদ তুলসী পাকালু গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। চিত্তুর এলাকা থেকে আসা ওই বাসটি ভদ্রাচলম মন্দিরের দর্শন সেরে অন্নবরমে ফিরছিল। হঠাৎই বাঁক নেওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তা থেকে ছিটকে খাদে উল্টে যায় বাসটি। এএসআর জেলার জেলাশাসক দীনেশ কুমার জানিয়েছে, এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর মিলেছে। আহতদের ভদ্রাচলম হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে 7 জনকে চিত্তুরের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে স্থিতিশীল হলে তাদের ভদ্রাচলমে পাঠানো হয়। বাস দুর্ঘটনার সময় বাসের ভিতরেই আটকে পড়েন বহু যাত্রী।
প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি এতটাই দুমড়ে মুচড়ে গিয়েছিল যে উদ্ধার কর্মীদের তীব্র বেগও পেতে হয়েছে। পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার কার্য চালিয়েছেন। বাসে মোট ৩৫ জন যাত্রী ছাড়াও চালক এবং খালাসি ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে কেন্দ্র। হাই নিউজ নেটওয়ার্ক। দূষণের হাত থেকে আর যেন নিস্তার নেই দিল্লির। বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। ক্লাউড সিডিং করেও বৃষ্টি হয়েছে না হওয়ার মতো। এর মাঝে দূষণ প্রসঙ্গে নতুন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। কেন্দ্র সংসদকে জানিয়েছে যে ভারত বাতাসের মান নিজে নির্ধারণ করবে নিজস্ব পদ্ধতিতে। দূষণের হাত থেকে আর যেন নিস্তার নেই দিল্লির। রোজই প্রায় ভোর থেকে রাজধানীর শরীর জুড়ে কুয়াশার কম্বল। সামান্য দূরের জিনিসও চোখে পড়ছে না। দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ক্লাউড সিডিং এর ব্যবস্থা করে দিল্লি সরকার, কিন্তু বৃষ্টি হয়েছে না হওয়ার মতো। এর মাঝেই দূষণ প্রসঙ্গে নতুন পদক্ষেপ কেন্দ্র সরকারের। কেন্দ্র সংসদকে জানিয়েছে যে ভারত বাতাসের মান নিজে নির্ধারণ করবে নিজস্ব পদ্ধতিতে। বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থার প্রকাশ করা বাতাসের মানের কোনো সরকারি অনুমোদিত তালিকা নেই। সরকার আরও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ু দূষণ নির্দেশিকা বাধ্যতামূলক নয়, এগুলি কেবল পরামর্শ দেওয়ার মানদণ্ড। বৃহস্পতিবার রাজ্যসভায় WHO গ্লোবাল এয়ার কোয়ালিটি ডেটাবেস, পরিবেশগত পারফরমেন্স সূচক এবং গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ ম্যাট্রিক্সের মতো বিশ্ব সূচকগুলিতে ভারতের অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে কেন্দ্র এই প্রতিক্রিয়া জানায়। পরিবেশ দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, WHO নির্দেশিকাগুলি কেবলমাত্র ভৌগোলিক পরিবেশগত পরিস্থিতি এবং স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে দেশগুলিকে নিজেদের নিজস্ব মান তৈরি করতে সহায়তা করার জন্য রয়েছে। তিনি বলেন, জনস্বাস্থ্য এবং পরিবেশগত মান রক্ষার জন্য ভারত ইতিমধ্যে 12টি প্রধান দূষণকারীকে দেশের ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড জানিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, কোনো কর্তৃপক্ষ সরকারিভাবে বিশ্বব্যাপী র্যাঙ্কিং পরিচালনা করে না এবং দেশের সরকার তার বার্ষিক স্বচ্ছ বায়ু সর্বেক্ষণের মাধ্যমে দেশের অভ্যন্তরের বায়ুর গুণমান মূল্যায়ন করে। জাতীয় পরিষ্কার বায়ু কর্মসূচিতে থাকা দেশের 130 শহরের তালিকা তৈরি করা হয়। বায়ুমান পর্যবেক্ষণের জন্য সুইজারল্যান্ডের সংস্থা IQAir এর সংকলিত তথ্য প্রকাশের কয়েক মাস পরে বায়ু দূষণ সংকটের বিষয়ে কেন্দ্র নিজের প্রতিক্রিয়া জানিয়েছে। এই তথ্যে দেখা গিয়েছে ভারত 2024 সালে হুয়ের বায়ুমান পূরণ করতে ব্যর্থ হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বের নানা সংস্থার প্রকাশ করা বায়ু দূষণের র্যাঙ্কিং আনঅফিসিয়াল জানিয়ে দিল কেন্দ্র। রাজ্যসভায় সরকার জানায়, বিশ্বের কোথাও কোনো সরকারি কর্তৃপক্ষ দেশভিত্তিক দূষণের র্যাঙ্কিং প্রকাশ করে না। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ুগুণ নির্দেশিকা বাধ্যতামূলক নয়, এগুলি কেবল পরামর্শমূলক মানদণ্ড। বিশ্বের নানা সংস্থার প্রকাশ করা বায়ুদূষণের র্যাঙ্কিং আনঅফিসিয়াল সরাসরি জানিয়ে দিল কেন্দ্র। বৃহস্পতিবার রাজ্যসভায় সরকার স্পষ্ট জানিয়েছে, বিশ্বের কোথাও কোনো সরকারি কর্তৃপক্ষ দেশভিত্তিক দূষণের র্যাঙ্কিং প্রকাশ করে না। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ুদূষণ নির্দেশিকা বাধ্যতামূলক নয়, এগুলি কেবল পরামর্শমূলক মানদণ্ড। IQAir এর ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি র্যাঙ্কিং, WHO গ্লোবাল এয়ার কোয়ালিটি ডেটাবেস, এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স, গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ এর মতো নানা আন্তর্জাতিক সূচকে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতেই পরিবেশ মন্ত্রক জানিয়েছে, এই তালিকাগুলির কোনোটিই সরকারি স্বীকৃত নয়। বিশ্বব্যাপী দেশভিত্তিক দূষণ র্যাঙ্কিং করার কোনো নির্দিষ্ট সরকারি মেকানিজম নেই। পরিবেশ প্রতিমন্ত্রী জানান, হুয়ের গাইডলাইন মূলত দেশগুলিকে নিজেদের পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় মান নির্ধারণে সাহায্য করে। ভৌগোলিক অবস্থান, পরিবেশগত প্রেক্ষাপট, পটভূমিগত দূষণ মাত্রা, এই সমস্ত বিচার করে প্রত্যেকটি দেশকে নিজস্ব মান বেঁধে নিতে হয়। তিনি জানান, ভারত ইতিমধ্যেই 22 ধরনের দূষকের জন্য বাতাসের মান সংক্রান্ত মানদণ্ড নির্ধারণ করেছে, যার লক্ষ্য জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের গুণগত মান রক্ষা। পরিবেশ প্রতিমন্ত্রী আরও জানান,
যখন কোনো আন্তর্জাতিক সংস্থা আনুষ্ঠানিকভাবে দেশভিত্তিক র্যাঙ্কিং করে না, তখন ভারত নিজেই উদ্যোগ নিয়েছে শহর ভিত্তিক বায়ু গুণ মূল্যায়নে। স্বচ্ছ বায়ু সুরবেক্ষণের মাধ্যমে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের আওতায় থাকা ১৩০টি শহরের বায়ুগুণ উন্নয়ন সংক্রান্ত কাজ পর্যালোচনা করা হয়। এই সমীক্ষার ভিত্তিতেই প্রত্যেক বছর শহরগুলিকে র্যাঙ্ক করা হয়। ভালো ফল করা শহরগুলিকে প্রতি বছর ৭ই সেপ্টেম্বর জাতীয় স্বচ্ছ বায়ু দিবসে সম্মানিত করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক। প্রয়াত কংগ্রেসের বর্ষিয়ান নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে শিবরাজ পাটিল ছিলেন দেশের অন্যতম অভিজ্ঞ সাংসদ। প্রয়াত বর্ষিয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাটিল শুক্রবার সকালে মহারাষ্ট্রের লাতুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি তার বয়স হয়েছিল ৯০ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। রাজনীতিবিদ হিসাবে চূড়ান্ত সফল পাটিল। ৭-এর দশকে কংগ্রেসের বিধায়ক হিসেবে শুরু তার কেরিয়ার। পরে লাতুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন। সব মিলিয়ে ৭ বার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রক ছাড়াও আরও একাধিক মন্ত্রকের গুরু দায়িত্ব সামলেছেন তিনি। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লোকসভার স্পিকারও ছিলেন। আজন্ম কংগ্রেসের শিবরাজ মিষ্টভাষী, রাজনৈতিক শিষ্টাচারের জন্য খ্যাত ছিলেন। সেভাবে কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে কখনো শোনা যায়নি। নীতি আদর্শের ভিত্তিতে রাজনীতি করার জন্য পরিচিত ছিলেন তিনি, যদিও তার রাজনৈতিক কার্যকালে বিতর্ক নেহাত কম হয়নি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীনই মুম্বাইয়ের বুকে ২৬/১১ ভয়ঙ্কর জঙ্গি হামলা ঘটে গিয়েছিল, যার পর পাকিস্তানের বিরুদ্ধে সেভাবে কোনো পদক্ষেপ করতে পারেনি তৎকালীন ভারত সরকার। যদিও শিবরাজ দায়বদ্ধতা দেখিয়েছিলেন। মুম্বাই হামলার দায় নিয়ে পদত্যাগ করেছেন তিনি। পরে কংগ্রেস সরকারে থাকাকালীন রাজনৈতিকভাবে পুনর্বাসন দেয় শিবরাজকে। তাকে পাঞ্জাবের রাজ্যপাল এবং চণ্ডীগড়ের প্রশাসক করা হয়। ২০১৫ সাল পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। তারপর আর রাজনৈতিক বা প্রশাসনিকভাবে সক্রিয় ছিলেন না। শিবরাজ নিজে আজন্ম কংগ্রেস করলেও শেষের দিকে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন তাকে সম্মান দেওয়া হয়নি। এমনকি তার পুত্রবধূ বিজেপিতেও যোগ দিয়েছেন। তবে সার্বিকভাবে দলমত নির্বিশেষে গ্রহণযোগ্যতা ছিল তার। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।